হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে থেকে শুরু করতে চলেছি ভিশন ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে আপকামিং ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার 2024 পরীক্ষাকে লক্ষ্য করে স্ট্যাটিক জিকে এবং জিএস এর ক্লাস। প্রত্যেকটি ক্লাসে 25টি করে সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সাথে ব্যাখ্যা সহ উত্তর থাকবে এবং তোমরা এই ক্লাসগুলো ফলো করতে থাকবে। খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর থাকছে আপকামিং মিসলেনিয়াস এবং আইডিও পরীক্ষাকে লক্ষ্য করে, পরীক্ষার যেমনটা সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন রয়েছে সেই অনুযায়ী। তো যাই হোক, আজকের প্রথম সেট আমরা করব কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো একটু এক এক করে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড ইন্ডিয়াস ফার্স্ট সুপার কম্পিউটার? অর্থাৎ নিচের কোনটি ভারতের প্রথম সুপার কম্পিউটার হিসাবে বিবেচিত হয়ে থাকে? 4টি অপশন রয়েছে, 4টি নাম রয়েছে সুপার কম্পিউটারের। প্রত্যুষ, পরম 8000, সাগা 220 এবং মিহির। সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, পরম। পরম 8000, পরম 8000 এটি হচ্ছে ভারতের প্রথম সুপার কম্পিউটার। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বিশ্বের প্রথম কম্পিউটার নাম কি, প্রথম ইলেকট্রনিক কম্পিউটার, সেটা হচ্ছে কি বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার, তখন উত্তর হয়ে যাবে ENIAC। ওকে, নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, হোয়ার ইজ দ্য অ্যাঞ্জেল ফলস দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট ইন্টারপ্টেড ওয়াটারফল লোকেটেড? আনইন্টারপ্টেড ওয়াটারফল লোকেটেড, অর্থাৎ বিশ্বের সর্বোচ্চ নিরবিচ্ছিন্ন জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত নিচের কোন দেশে অবস্থিত রয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি ভেনিজুয়েলা। ভেনিজুয়েলাতে অবস্থিত রয়েছে এই অ্যাঞ্জেল জলপ্রপাতটি। ওকে, এবং কোন নদীর উপরে অবস্থিত রয়েছে এটি ভেনিজুয়েলাতে? উত্তর হয়ে যাবে চুরুন রিভার। চুরুন রিভার। আর যদি বলা হয় ভারতের উচ্চতম জলপ্রপাত, ভারতের উচ্চতম জলপ্রপাত সেটা হবে কুঞ্চিকল। কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত রয়েছে? কর্ণাটক। ওকে, নেক্সট 3 নম্বর প্রশ্ন, ইন হুইচ ইয়ার ওয়াজ নীতি আয়োগ এস্টাবলিশড রিপ্লেসিং দ্য প্ল্যানিং কমিশন? যোজনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠিত হয়? কোন সালে? তো নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছে অপশন সি 2015 সালে। এর আগে যোজনা কমিশন ছিল এবং প্রতি 5 বছর ধরে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলে আসছিল। ওকে, দেখো, প্ল্যানিং কমিশন বা যোজনা কমিশন গঠিত হয় 1950 সালে। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল অর্থাৎ জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয় 1952 সালে। তারপর দেখো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা ভারতীয় জাতীয় ব্যাংক, ভারতীয় রিজার্ভ ব্যাংক, সেটা 1935 সালে তৈরি হয় এবং জাতীয়করণ হয় 1949 সালে। এর সাথে দেখো, সেবি অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটি 1988 সালে প্রতিষ্ঠিত হয় এবং বিধিবদ্ধ স্বীকৃতি অর্থাৎ স্ট্যাটুইটারি স্বীকৃতি সেটি পায় কত সালে? 1992 সালে। এর সাথে ফাইন্যান্স কমিশন 1951 সালে সংবিধানের 280 নম্বর ধারা অনুযায়ী প্রথম গঠিত হয়েছিল। ওকে, তো খুবই ইম্পর্টেন্ট তথ্য আমরা দেখলাম।
নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন। দ্য ক্ষেত্রী রিজিয়ন ইন রাজস্থান ইজ ফেমাস ফর মাইনিং অফ হুইচ মিনারেল? রাজস্থানের ক্ষেত্রী অঞ্চল কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত হয়ে রয়েছে? ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? তো ক্ষেত্রী সঠিক উত্তর হবে অপশানে কপার। কপার উত্তোলনের জন্য ক্ষেত্রী অঞ্চলটি বিখ্যাত হয়ে রয়েছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা খনি দেখে নেব ভারতের। কোলার সোনা উত্তোলনের জন্য বিখ্যাত, কর্ণাটকে অবস্থিত রয়েছে। তারপর দেখো ঝরিয়া কয়লা উত্তোলনের জন্য বিখ্যাত, ঝাড়খণ্ডে অবস্থিত রয়েছে। তারপর দেখো বাইলাডিলা খনি, এটি আকরিক লোহা উত্তোলনের জন্য বিখ্যাত, ছত্তিশগড়ে অবস্থিত রয়েছে। তারপর দেখো জাদুগোড়া জাদুগোড়া ইউরেনিয়াম উত্তোলনের জন্য বিখ্যাত, ঝাড়খণ্ডে অবস্থিত রয়েছে। সাথে পান্না খনি, এটি হীরা উত্তোলনের জন্য বিখ্যাত, মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে। তো গুরুত্বপূর্ণ কিছু আমাদের ভারতবর্ষের খনি সম্পর্কে দেখে নিলাম, যেগুলো পরীক্ষাতে প্রায় এসে থাকে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। দেখো চান্দেরি শাড়ি ফেমাস ফর ইটস সিল্ক টেক্সচার অ্যান্ড লাইট ওয়েট অরিজিনেটস ফ্রম হুইচ ইন্ডিয়ান স্টেট? চান্দেরি শাড়ি যা এর সূক্ষ্ম বুনন এবং হালকা ওজনের জন্য বিখ্যাত, ভারতের কোন রাজ্যের একটি আদি শিল্প? চান্দেরি শাড়ি আমরা কোথায় দেখতে পেয়ে থাকি, কোন রাজ্যের? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশের গুরুত্বপূর্ণ শাড়ি হচ্ছে চান্দেরি শাড়ি। দেখো কিছু গুরুত্বপূর্ণ, সরি এখানে আগেরটাই চলে এসছে। আচ্ছা নেক্সট প্রশ্নে যাব তার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। ভিশন ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে জেনারেল কম্বাইন্ড ব্যাচ 4 লঞ্চ করা হয়েছে এবং একটা ব্যাচেই তোমরা 6টা পরীক্ষার প্রস্তুতি পেয়ে যাবে। পিএসসি আইডিও, পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এমভিআই, তারপর হচ্ছে মোটর ভেহিকেল ইন্সপেক্টর, ফায়ার অপারেটর এবং পঞ্চায়েত পরীক্ষা। তো যোগাযোগ করো এখনই আমাদের সাথে। এর পাশাপাশি তোমরা আমাদের যে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ রয়েছে সেটাও ডাউনলোড করে নাও, সেখান থেকে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে এবং আমাদের প্রিলিমস এবং মেন্স বোথ কভার করা রয়েছে আমাদের মক টেস্টের মাধ্যমে। 3 বছরের ভ্যালিডিটি পাবে। তো এখনই অ্যাপটা ডাউনলোড করে এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। ওকে, নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। হু ইজ দ্য অথর অফ দ্য ফেমাস হিস্টোরিক্যাল বুক তহকক ই হিন্দ, অর্থাৎ বা কিতাব উল হিন্দ? বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ তহকক ই হিন্দ বা কিতাব উল হিন্দের রচয়িতা কে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, আল বেরুনি। আল বেরুনি এই বিখ্যাত গ্রন্থটা লিখেছিলেন। দেখো রেহেলা, কিতাব উল রেহেলা বলা হয় তাকে, সেটা লিখেছেন ইবন বতুতা। ইবন বতুতার আরো একটি গুরুত্বপূর্ণ বই রয়েছে, সেটা হচ্ছে সফরনামা। তারপর দেখো আকবরনামা। আকবরনামা লিখেছেন আবুল ফজল, অপশন এ তে যার নাম রয়েছে। তারপর দেখো তবকত ই নাসিরি, এটা লিখেছেন মিনহাজ ই সিরাজ এবং তারিক ই ফিরোজ শাহ লিখেছেন জিয়াউদ্দিন বারানি। সাথে আরো একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ, সেটা হচ্ছে হর্ষচরিত। হর্ষচরিত লিখেছেন কে? বান ভট্ট। কিছু ঐতিহাসিক গ্রন্থ সম্পর্কে আমরা তথ্য দেখলাম। নেক্সট 8 নম্বর প্রশ্ন। হুইচ ওয়াজ দ্য ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ এস্টাবলিশ ইন ইন্ডিয়া? ভারতে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ নিচের কোনটি যেটা প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ নিচের কোনটি? সঠিক উত্তর অপশন এ, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এটি হচ্ছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। কত সালে প্রতিষ্ঠিত হয় এটি? এটি প্রতিষ্ঠিত হয় 1986 সালে। ওকে, এবং কোন 3টে রাজ্য জুড়ে এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে? মূলত তামিলনাড়ু,
এছাড়া কেরালা এবং কর্ণাটকের কিছুটা পার্ট। ওকে, নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। দ্য থমাস কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং স্পোর্টস? থমাস কাপ নিচে কোন খেলার সাথে যুক্ত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। ঠিক আছে, এবং থমাস কাপ হচ্ছে পুরুষদের পুরুষদের ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। ঠিক আছে, দেখো সিমিলারলি উবার কাপ, উবার কাপ যুক্ত রয়েছেও ব্যাডমিন্টনের সাথে, কিন্তু এটা মহিলাদের ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। তাহলে দুটো তফাৎ রয়েছে, যখন থমাস কাপ বলা হবে তখন আহ, পুরুষদের ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, আর উবার কাপ হচ্ছে মহিলাদের ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। এছাড়া দেখো ডেভিস কাপ সম্পর্কিত রয়েছে লন টেনিসের সাথে, এটি পুরুষদের লন টেনিসের সাথে সম্পর্কিত রয়েছে। এবং রাইডার কাপ, এটি গল্ফ, পুরুষদের গল্ফ খেলার সাথে সম্পর্কিত রয়েছে। তাও দেখো শয়থলিং কাপ, এটি টেবিল টেনিস, পুরুষদের সাথে সম্পর্কিত রয়েছে। এবং দুরান্ত কাপ, যেটি ফুটবলের সাথে সম্পর্কিত রয়েছে। এবং ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এই দুরান্ত কাপ। খুবই খুবই ইম্পর্টেন্ট। 9 নম্বর প্রশ্ন। হোয়াট ডাজ, দেখো ওলেরি কালচার রেফার টু? ওলেরি কালচার বলতে নিচের কোনটিকে বোঝায়? এই ধরনের প্রশ্নই পিএসসি মিসলেনিয়াস এবং আইডিওতে এসে থাকে। একদম পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী ক্লাসগুলো করানো হচ্ছে। তো ওলেরি কালচার বলতে কি বোঝানো হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কাল্টিভেশন অফ ভেজিটেবলস, অর্থাৎ শাকসবজি চাষের সাথে যুক্ত বা শাকসবজি চাষকে বলা হচ্ছে কালচার। যখনই বলবে কালচার তখনই কোনো না কোনো চাষকে বোঝানো হবে। ঠিক আছে, তাহলে শাকসবজি চাষকে বা কাল্টিভেশন অফ ভেজিটেবলসকে বলা হচ্ছে ওলেরি কালচার। দেখো কিছু আমরা কালচার সম্পর্কে দেখে নেবো। সেরিকালচার আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, সেটা হচ্ছে রেশম কীট পালন বা রেশম কীট চাষ। তারপর দেখো ভিটিকালচার, ভিটিকালচার হচ্ছে আঙুর চাষ। তারপর দেখো পিসি কালচার, মৎস্য চাষ। এপিকালচার, এপিকালচার হচ্ছে কি মৌমাছি চাষ বা মৌমাছি পালন। আর ফ্লোরিকালচার, ফ্লোরিকালচার হচ্ছে ফুল চাষ। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন। হোয়াট ইজ দ্য নেম অফ রেস্টিং প্লেস অর সমাধি অফ মোরারজি দেসাই? মোরারজি দেসাইয়ের সমাধিস্থলের নাম কি? বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সমাধিস্থলের নাম পরীক্ষাতে এসে থাকে। তো মোরারজি দেসাইয়ের সমাধিস্থলের নাম কি রয়েছে? 4টি অপশন দেখে উত্তর করবে। সঠিক উত্তর অপশন ডি, অভয় ঘাট। দেখো রাজঘাট, এটি হচ্ছে মহাত্মা গান্ধীর সমাধিস্থল। বিজয় ঘাট, এটি হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল। কিষান ঘাট, এটি হচ্ছে চৌধুরী চরণ সিং এর সমাধিস্থল। তাও দেখো বীরভূমি, এটি হচ্ছে রাজীব গান্ধীর সমাধিস্থল। এবং শান্তিবন, এটি হচ্ছে জওহরলাল নেহরুর সমাধিস্থল। খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে রাখবে। 11 নম্বর প্রশ্ন। হু ইজ দ্য ডাইরেক্টর অফ দ্য ফেমাস বেঙ্গলি ফিল্ম? দেখো অকালের সন্ধানে, ইন সার্চ অফ ফেমাইন, অর্থাৎ বিখ্যাত বাংলা চলচ্চিত্র অকালের সন্ধানের পরিচালককে? এই ধরনের প্রশ্ন কিন্তু বেশ এসে থাকে মিসলেনিয়াস পরীক্ষাতে। বিভিন্ন বাংলা চলচ্চিত্র, উপন্যাস, সাহিত্যিক, লিটারেচার, কালচার, হেরিটেজ, এই টপিকের উপর থেকে প্রশ্ন কিন্তু মাস্ট এসে থাকবে পিএসসি মিসলেনিয়াস এবং আইডিওতে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অকালের সন্ধানে। এই সিনেমাটির পরিচালক অপশন বি, মৃণাল সেন। দেখো আরো কিছু সিনেমার আমরা পরিচালকের নাম দেখে নেবো। বিখ্যাত সিনেমা মেঘে ঢাকা তারা, তার পরিচালক ঋত্বিক ঘটক। পথের পাঁচালী, এইটির পরিচালক সত্যজিৎ রায়। কাবুলিওয়ালা, তার পরিচালক তপন সিনহা।
খণ্ডহর, ঠিক আছে, খণ্ডহর এটি পরিচালনা করেছেন মৃণাল সেন। এবং গহীনের শব্দে এটি পরিচালনা করেছেন তারেক মাসুদ, বাংলাদেশ থেকে। নেক্সট হলো 12 নম্বর প্রশ্ন। অন হুইচ অফ দ্য ফলোইং রিভার্স ইজ দ্য বালিহার হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট সিচুয়েটেড? সরি, ভুল বললাম, বাগলিহার। বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্প নিচের কোন নদীর উপর অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, চেনাব অর্থাৎ চন্দ্রভাগা নদীর উপর অবস্থিত রয়েছে এই বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্প। দেখো কিছু গুরুত্বপূর্ণ ভারতবর্ষের জলবিদ্যুৎ প্রকল্পের নাম আমরা দেখে নেব এবং কোথায় অবস্থিত দেখে নেব। সালাল প্রকল্প এটি অবস্থিত রয়েছে চেনাব নদীর উপর, জম্মু এবং কাশ্মীরে। উড়ি প্রকল্প অবস্থিত রয়েছে ঝিলাম নদীর উপর, জম্মু এবং কাশ্মীরে। ভাকরা এবং নাঙ্গাল প্রকল্প শতদ্রু নদীর উপর অবস্থিত রয়েছে হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবে। হীরাকুদ প্রকল্প অবস্থিত রয়েছে মহানদীর উপর অবস্থিত উড়িষ্যাতে। এবং হীরাকুদ বাঁধ এটা হচ্ছে দীর্ঘতম, ভারতবর্ষের দীর্ঘতম বাঁধ, ঠিক আছে। ভাকরা নাঙ্গাল এটা হচ্ছে বৃহত্তম বৃহত্তম বাঁধ। এবং ভাকরা নাঙ্গাল হচ্ছে এটা হচ্ছে হাইয়েস্ট, ঠিক আছে, হাইয়েস্ট স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম। এবং তেহরি বাঁধ হচ্ছে ভাগীরথী নদী, উত্তরাখণ্ড এবং ভারতের হচ্ছে এটা সর্বোচ্চ বাঁধ। টোটাল সর্বোচ্চ মানে একদম সমুদ্র পৃষ্ঠ থেকে যদি সর্বোচ্চ বলা হয় তখন হয়ে যাবে তেহরি ড্যাম। আর যদি বলে একদম হাই স্ট্রেট গ্র্যাভিটি অর্থাৎ একদম খাড়া ভাবে যে বাঁধটা দাঁড়িয়ে সেটা হচ্ছে ভাগরা নাঙ্গাল বাঁধ। ওকে, এই তফাৎগুলো কিন্তু মনে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 13 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ ক্রোনোফোবিয়া? ক্রোনোফোবিয়া কিসের ভীতি? ক্রোনোফোবিয়া নিচের কোনটির প্রতি ভীতি? সঠিক উত্তর অপশানে ফিয়ার অফ টাইম, সময়ের প্রতি ভীতিকে আমরা বৈজ্ঞানিক ভাষায় ক্রোনোফোবিয়া বলে থাকি। দেখো কিছু ফোবিয়া আমরা দেখে নেবো। ক্রোমোফোবিয়া মানে হচ্ছে রঙের প্রতি ভীতি। কালার, ফিয়ার্স অফ কালার্স। তাও দেখো ব্যাথোফেবিয়া এটা হচ্ছে গভীরতার প্রতি ভীতি। তারপর দেখো বিবলিওফোবিয়া, বই বা পড়ার প্রতি ভীতি, যে বই পড়তে ভালোবাসে না, বই পড়তে দেখলেই ভয় লাগে তার, সেটা হচ্ছে বিবলিওফোবিয়া। তারপর দেখো অ্যাগোরা ফোবিয়া অর্থাৎ খোলা জায়গা বা ভিড়ের প্রতি ভীতি, অ্যাগোরাফোবিয়া। আর অ্যাক্রোফোবিয়া এটা হচ্ছে উচ্চতার প্রতি ভীতি। দেখবে অনেক উঁচু ছাদ থেকে বা সিঁড়ি থেকে অনেকে নিচের দিকে তাকাতে ভয় পায়, তো সেটাকে হচ্ছে অ্যাক্রোফোবিয়া বলা হয় থাকে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য ক্রিয়েটার অফ দ্য ফেমাস কমিক ক্যারেক্টার টিনটিন? এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর আসবে। বিখ্যাত কমিক চরিত্র টিনটিনের স্রষ্টা নিচের কোন ব্যক্তি? বিখ্যাত কার্টুন চরিত্র, বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং উপন্যাসের চরিত্র স্রষ্টাকে এই ধরনের প্রশ্ন এসে থাকে। তো টিনটিন চরিত্রটির স্রষ্টা হয়ে যাবে অপশন বি, হার্জ। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা কার্টুন চরিত্র আমরা দেখে নেব। দেখো অ্যাস্টেরিক্স এই চরিত্রটির স্রষ্টা রেনে গোসনি এবং আলবার্ট উদেরজো। তারপর দেখো ব্যাটম্যান, বিখ্যাত ব্যাটম্যান চরিত্রটির স্রষ্টা বব কেইন এবং বিল ফিঙ্গার। তারপর দেখো ফ্যান্টম চরিত্রটির স্রষ্টা লি ফক। স্পাইডারম্যান চরিত্রটির স্রষ্টা স্ট্যান লি এবং স্টিভ ডিটকো। এবং মিকি মাউস চরিত্রটির স্রষ্টা ওয়াল্ট ডিসনি এবং উব আইওয়াক্স। নেক্সট 15 নম্বর প্রশ্ন, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে? খুব ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আর্টিকেল 360, 360 নম্বর ধারা অনুযায়ী
অর্থনৈতিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে। ভারতে মোট 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা আছে। একটা দেখে নিলাম অর্থনৈতিক জরুরি অবস্থা 360 নম্বর আর্টিকেল। আর একটা কি রয়েছে, অনুচ্ছেদ 352 যেটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল ইমার্জেন্সি। আর একটা কি রয়েছে, অনুচ্ছেদ 356 অর্থাৎ রাজ্যে রাষ্ট্রপতি শাসন বা স্টেট ইমার্জেন্সি। তাহলে এই 3 ধরনের ইমার্জেন্সির কথা বলা রয়েছে, ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি এবং ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। এর সাথে আরো কিছু আমরা তথ্য দেখবো। দেখো অনুচ্ছেদ 368 368 নম্বর ধারা, সেটা কেন গুরুত্বপূর্ণ? এই ধারা অনুযায়ী সংবিধানকে সংশোধন করা যায়। আর অনুচ্ছেদ 280 এটি হচ্ছে অর্থ কমিশনের সাথে সম্পর্কিত রয়েছে। এর সাথে অনুচ্ছেদ 324 এটা নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশনের সাথে সম্পর্কিত রয়েছে। খুবই খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন। দেখো মার্ক টুয়াইন ইজ দ্য ফেমাস পেন নেম অফ হুইচ অফ দ্য ফলোইং অথর্স? মার্ক টুয়েন নিচের কোন বিখ্যাত লেখকের বিখ্যাত ছদ্মনাম? নিচের কোন বিখ্যাত লেখকের ছদ্মনাম মার্ক টুয়েন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স। স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্সের ছদ্মনাম হচ্ছে মার্ক টুয়েন। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন। হু গেভ দ্য ফেমাস স্লোগান গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম? তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই বিখ্যাত উক্তিটি কার? এই প্রশ্নের উত্তর বাচ্চা বাচ্চা ছেলেরাও জানে এবং এটা ইজি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসু। দেখো কিছু আমরা গুরুত্বপূর্ণ স্লোগান দেখে নেব। ইনকলাব জিন্দাবাদ কে দিয়ে বলেছিলেন? মৌলানা হাসরাত মোহানি এই ইনকলাব জিন্দাবাদ স্লোগানটা দিয়েছিলেন। কিন্তু জনপ্রিয় কে করেন? ভগৎ সিং। এটা কিন্তু ভিভিআই করে পরীক্ষায় অনেকবার প্রশ্ন দেয় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রশ্নের উত্তর ভুল করে আসে, কারণ ইনকলাব জিন্দাবাদ ম্যাক্সিমামটা আমরা ভগৎ সিং এর মুখ থেকেই মানে শুনেছি বা জনপ্রিয় হয়েছে। কিন্তু এই যে ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটা দিয়েছিলেন মৌলানা হাসরাত মোহানি। কিন্তু জনপ্রিয় কে করেন? ভগৎ সিং। এবং এইটা মনে রাখবে, শুধু ইনকলাব, এই ইনকলাব এই শব্দটা কে দিয়েছিলেন? তিনি হচ্ছেন মোহাম্মদ ইকবাল। ঠিক আছে। আর ইনকলাব জিন্দাবাদ এই শব্দটা দিয়েছিলেন মৌলানা হাসরাত মোহানি। তারপর দেখো করেঙ্গে ইয়া মরেঙ্গে, অবশ্যই মহাত্মা গান্ধী, ডু অর ডাই। তারপর দেখো স্বরাজ আমার জন্মগত অধিকার, কে বলেছেন? বাল গঙ্গাধর তিলক। এবং জয় জওয়ান জয় কিষান বলেছেন লাল বাহাদুর শাস্ত্রী। সাথে সারে জাহাঁ সে আচ্ছা এই স্লোগানটা দিয়েছেন মোহাম্মদ ইকবাল, যিনি এই ইনকলাব শব্দটা দিয়েছিলেন। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন। হোয়ার ইজ দ্য সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড? সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত রয়েছে? কেন্দ্রীয় আলু গবেষণাগার। সঠিক উত্তর হবে অপশন সি, সিমলাতে অবস্থিত রয়েছে। দেখো সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট যেটা ধান গবেষণাগার কটক অবস্থিত রয়েছে, বহুবার পরীক্ষাতে এসেছে এটি। তারপর দেখো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগার কেন রিসার্চ অর্থাৎ আখ গবেষণাগার লখনৌ উত্তরপ্রদেশ। সেন্ট্রাল টোব্যাকো রিসার্চ ইনস্টিটিউট বা তামাক গবেষণাগার অবস্থিত রয়েছে রাজামুন্দ্রি অন্ধ্রপ্রদেশ। ইম্পর্টেন্ট ভিভিআই করবে, তামাক উৎপাদনেও প্রথম অন্ধ্রপ্রদেশ। তারপর সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট চামড়া গবেষণাগার অবস্থিত রয়েছে চেন্নাই তামিলনাড়ুতে। এবং ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট বা উদ্ভিদ গবেষণাগার কেন্দ্র অবস্থিত রয়েছে লখনৌ উত্তরপ্রদেশ। ওকে, এখানে কিন্তু তোমরা মনে রাখবে, এখানে কি বলা হচ্ছে? উদ্ভিদ গবেষণা কেন্দ্র। ঠিক আছে, উদ্ভিদ গবেষণা কেন্দ্র বললে লখনৌ হবে। আর যদি বলে অরণ্য অরণ্য গবেষণা কেন্দ্র অর্থাৎ ফরেস্ট রিসার্চ, ফরেস্ট আলাদা আর উদ্ভিদ
অর্থাৎ ক্রি সেটা আলাদা, সেটা হয়ে যাবে কিন্তু দেরাদুন। ওকে, নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন। হু পেন্টেড দ্য ফেমাস অ্যান্টি ওয়ার পেন্টিং গুয়ের্নিকা? বিখ্যাত যুদ্ধ বিরোধী চিত্র গের্নিকা কে এঁকেছেন? ওয়ার্ল্ড ফেমাস চিত্র এটি। তো তার চিত্রকর সঠিক উত্তর হবে অপশন বি, পাবলো পিকাসো। দেখো কিছু ওয়ার্ল্ড ফেমাস চিত্র আমরা দেখে নেব। মোনালিসা এঁকেছেন লিওনার্দো দা ভিঞ্চি। দ্য স্টারি নাইট এঁকেছেন ভিনসেন্ট ভ্যান গগ। দ্য পারসিস্টেন্স অফ মেমোরি এঁকেছেন সালভাদার দালি। দ্য ক্রিম এটি এঁকেছেন অ্যাডভার্ড মুঞ্চ। এবং বিখ্যাত ভারত মাতার চিত্র এঁকেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 20 নম্বর প্রশ্ন দেখো। দ্য অ্যাবেল প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন হুইচ ফিল্ড? অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গণিত। অ্যাবেল পুরস্কারকে কি বলা হয় থাকে? গণিতের নোবেল প্রাইজ বা নোবেল পুরস্কার। ঠিক আছে, দেখো প্রিৎজার পুরস্কার সরি প্রিৎজকার পুরস্কার দেওয়া হয় স্থাপত্য বিদ্যার উপর বা আর্কিটেকচারের উপর। পুলিৎজার পুরস্কার দেওয়া হয়ে থাকে সাংবাদিকতা এবং সাহিত্যের উপর। টাইলার পুরস্কার দেওয়া হয়ে থাকে পরিবেশ বিজ্ঞানের উপর। কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়ে থাকে বিজ্ঞানের জনপ্রিয়করণের উপর। এবং গ্র্যামি পুরস্কার দেওয়া হয়ে থাকে সঙ্গীতের উপর। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন। এ ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সন্তুর টিপিক্যালি কনজিস্ট অফ হাউ মেনি স্ট্রিংস? একটি ঐতিহ্যবাহী ভারতীয় সন্তুরে সাধারণত কতগুলি তার থাকে? এই যে আর্ট কালচার, এইখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন এসে থাকবে। তো ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সন্তুরে কতগুলি তার থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 100টি তার থেকে থাকে। ওকে, দেখো সেতারে সাধারণত 18 থেকে 21টি তার থাকে। সরোদে সাধারণত 17 থেকে 25টি তার থাকে। বেহালাতে 4টি তার থাকে। বীণা, সরস্বতী বীণাতে 7টি তার থাকে, 4টি বাজানোর জন্য এবং 3টি তালের জন্য। আর তানপুরাতে সাধারণত 4টি তার থেকে থাকে। 22 নম্বর প্রশ্ন। ডেফিসিয়েন্সি অফ হুইচ ভিটামিন কজেস পার্নিসিয়াস অ্যানিমিয়া? কোন ভিটামিনের অভাবে পার্নিসিয়াস অ্যানিমিয়া রোগটি হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভিটামিন বি 12। ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম কি? সায়ানো কোবালামিন। ঠিক আছে, সায়ানো কোবালামিন, এটির অভাবে পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়ে থাকে। ওকে, দেখো ভিটামিন বি 1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন, এর অভাবে বেরি রোগ হয়। ভিটামিন বি 3 যার রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন, এর অভাবে পেলেগ্রা রোগ হয়ে থাকে। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, বহুবার পরীক্ষাতে এসেছে, এটি স্কার্বি রোগ হয়ে থাকে, দাঁতের একটি রোগ। ভিটামিন ডি যার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, রিকেটস রোগ হয়ে থাকে শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের অস্টিওম্যালেসিয়া রোগ হয়ে থাকে। এবং ভিটামিন এ যার রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস রোগটি হয়ে থাকে। 23 নম্বর প্রশ্ন। হু হ্যাজ হু ওয়াজ দ্য এডিটর অফ দ্য ইংলিশ নিউজ পেপার মারহাট্টা লঞ্চ ডিউরিং দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট? ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় এই প্রকাশিত ইংরেজি সংবাদপত্র মারাঠা তেজ বা মারহাট্টা এর সম্পাদক কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, বাল গঙ্গাধর তিলক। দেখো কেশরী নামে তিনি আরো একটি সংবাদপত্র প্রকাশিত করেছিলেন, সেটা হচ্ছে মারাঠি ভাষায়।
কে? এই বাল গঙ্গাধর তিলক। তাহলে বাল গঙ্গাধর তিলক দুখানা গুরুত্বপূর্ণ সংবাদপত্র বের করেছিলেন, ইংরাজি ভাষায় মারাঠা আর মারাঠি ভাষায় কেশরী। তারপর দেখো যুগান্তর পত্রিকার এডিটর ছিলেন বরেন্দ্র কুমার ঘোষ এবং ভূপেন্দ্রনাথ দত্ত। হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী। সোমপ্রকাশ পত্রিকাটির সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং অমৃত বাজার পত্রিকাটির সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ। খুবই খুবই ইম্পর্টেন্ট এই সমস্ত তথ্য। নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো। দেখো 38তম প্যারালাল অর্থাৎ 38th প্যারালাল ফর্মস দ্য অফিসিয়াল বর্ডার বিটুইন হুইচ টু কান্ট্রি। 38তম সমান্তরাল রেখাটি কোন দুটি দেশের মধ্যেকার সরকারি সীমান্ত তৈরি করে? সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে। এছাড়া দেখো 49তম সমান্তরাল মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে, এবং এটা হচ্ছে বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা। র্যাডক্লিফ লাইন অবস্থিত রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। ম্যাকমোহন লাইন অবস্থিত রয়েছে ভারত এবং চীনের মধ্যে। দুরান্ত লাইন বর্তমানে অবস্থিত রয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে, এবং হিন্ডেনবার্গ লাইন অবস্থিত রয়েছে জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে। 25 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন। দ্য টোডা ট্রাইব নোন ফর দেয়ার প্যাস্টোরাল লাইফস্টাইল ইজ প্রাইমারিলি ফাউন্ড ইন হুইচ রিজিয়ন। পশুপালক জীবনযাপনের জন্য পরিচিত টোডা উপজাতি প্রধানত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নীলগিরি পাহাড়। নীলগিরি পাহাড়ে এই টোডা উপজাতি সম্প্রদায়ের মানুষজনরা বসবাস করে থাকেন। এর সাথে আরো কিছু দেখো উপজাতি সম্প্রদায়ের মানুষজনরা কোথায় বাস করে একটু দেখে নেবো। জারোয়া সম্প্রদায়ের মানুষজনরা বসবাস করেন আন্দামান দ্বীপপুঞ্জে। সাঁওতাল সম্প্রদায়ের মানুষজনদের দেখতে পাওয়া যায় ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যাতে। গারো এবং খাসি সম্প্রদায়ের মানুষজনরা বাস করেন মেঘালয়ে। ভিল সম্প্রদায়ের মানুষজন বাস করেন রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে। এবং এই ভিল সম্প্রদায় হচ্ছে ভারতের বৃহত্তম উপজাতি গোষ্ঠী। তারপর দেখো লেপচা সম্প্রদায়ের মানুষজনরা বসবাস করেন সিকিম এবং দার্জিলিং এ। ওকে, তো এই ছিল 25টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপকামিং ডাব্লিউপিএসসি মিসলেনিয়াস এবং আইডিও পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রশ্নগুলো রাখার চেষ্টা করা হয়েছে। এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে বেশি বেশি করে, এবং তোমাদের এইভাবে ক্লাসগুলো চলবে। ওকে, আমাদের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ, সেটা ডাউনলোড করে নাও প্লে স্টোর থেকে, বা কন্ট্যাক্ট করো 9333111815 এবং আমাদের এই যে জেনারেল কম্বাইন্ড ব্যাচ 4 সেখানে যুক্ত হয়ে যাও 6টা পরীক্ষার একত্রে প্রস্তুতি নেয়ার জন্য। ওকে, তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।